এখন আমরা দেখব যে টিস্যু কালচার প্রযুক্তি করার কারণে এইটা হচ্ছে রিয়েল লাইফে কি ভূমিকা রাখছে, কি কি উপকার করছে। তো এইটা গতবার মেডিকেল এডমিশনে আসছিল, দেহজ ভ্রূণ সৃষ্টি না দিয়ে ওই ইংরেজিটা দিছে সোমাটিক এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস বানান ভুল আছে। তো যখন অপশনের মধ্যে ইংরেজিটা দেখছে, স্টুডেন্ট বুঝতে পারে নাই, যে কারণে তারা প্রশ্নটার উত্তর করতে পারেনি। ওকে, ইংরেজি ছিল, বাংলা ছিল না। সো এগুলো খেয়াল রাখতে হবে, বাংলা ইংরেজি সব জায়গায় পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব জায়গায়। দেখো এখানে হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রোপ্রোপাগেশন। আমরা জানি টিস্যু কালচারের সময় এটা একটা উদ্ভিদ। ওকে, দিস ইজ এ উদ্ভিদ। অল্প একটু টিস্যু নিলাম, এই যে এগুলো নিলাম, এখান থেকে যদি আর একটা উদ্ভিদ তৈরি হয় একবার হুবহু কি হয়, মায়ের মতো হয়। তো এইটাই বলা হয়েছে যে হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন হয়, ক্লোন করা হয়। মাইক্রো প্রোপাগেশন মানে হলো এই উদ্ভিদের একটা মাইক্রো পর্শন নিলাম, ওইটাকে প্রোপাগেট করলাম, মানে বৃদ্ধি ঘটাইলাম, ঘটিয়ে আমরা আবার মাতৃ উদ্ভিদের মতো উদ্ভিদ তৈরি করলাম। সো এই ছোট্ট জিনিস থেকে বড় হওয়াকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। এবার চলে আসি আমরা রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। আমরা জানি যে টিস্যু কালচারের সময় এই উদ্ভিদের কাক্ষিক মুকুল কিংবা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে নতুন কোষ জন্ম নিয়েছে, সেই কোষগুলোকে থেকে আমরা নিয়ে আসি। তাহলে এটা একটা জীবাণুমুক্ত কোষ, বুঝতে পেরেছ? রোগমুক্ত কোষ, ওখান থেকে একটা রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। চারা উৎপাদন, এই কোষটা থেকে পরবর্তীতে তোমরা তো দেখছো টিস্যু কালচার প্রকারভেদে এখান থেকে ধীরে ধীরে কি হয়, ক্যালাস হয়, ক্যালাস থেকে এগুলো আবার আলাদা হয়, আলাদা হয়ে প্রত্যেকটা থেকে আবার কি হয়, এরকম চারা উৎপন্ন হয়, প্রত্যেকটা থেকে এরকম চারা হয়। এখান থেকে ধীরে ধীরে আবার আমরা টবে স্থানান্তর করি, তাই না? আচ্ছা, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ। ধরা যাক একটা উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, ধরা যাক একটা উদ্ভিদ বেঁচে আছে পুরো পৃথিবীতে, এই উদ্ভিদটা বেঁচে আছে। ধরা যাক একটা পুরুষ উদ্ভিদ, স্ত্রী উদ্ভিদটা নাই, কিংবা স্ত্রী উদ্ভিদ পুরুষ উদ্ভিদটা নাই, কিংবা ধরা যাক 2-4টা আছে, ধরা যাক। তো তুমি চাচ্ছ যে এই উদ্ভিদটা দিয়ে তুমি ছড়াই দিতে চাও। এখন তুমি যদি তাদেরকে বলো তোমাদের প্রজনন ঋতু আসবে, তখন পরাগায়ন ঘটাও, ঘটিয়ে বীজ উৎপন্ন করো, দেন তোমরা ছড়াও, না, এটা হলে হবে না, দেরি হয়ে যাবে। সো বেটার কি, এই উদ্ভিদ থেকে কিছু টিস্যু সংগ্রহ করে এইরকম লাখ লাখ কোটি কোটি কপি ক্রিয়েট করা যাবে টিস্যু কালচারের মাধ্যমে। এই কপি ক্রিয়েট করে পুরো একটা বন জঙ্গল বানিয়ে ফেলা যাবে। তাহলে এই যে দেখো বিলুপ্তি ঠেকানো গেল। ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম প্রজনন। আচ্ছা, ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম প্রজনন মানে হলো, ধরা যাক এই একটা জীব, এটা আর একটা জীব, এই দুইটা জীবের একটা পর্ষণে একটা ভ্রূণ তৈরি হলো, দিস ইজ ভ্রূণ। এখন তুমি যদি এইটাকে আবার চাষাবাদ করো, এইটা থেকে কিন্তু অনেকগুলো কপি ক্রিয়েট করতে পারবা, এবং অনেক কপি ক্রিয়েট করে তুমি ছড়িয়ে দিতে পারবা। ভ্রূণটাকে এবার তুমি কালচার করতেছো, ঠিক আছে, নট টিস্যুটাকে, এবার ভ্রূণটাকে তুমি কালচার করতেছো। এইটা দেখো, শঙ্কর উদ্ভিদের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন। ফিউশন মানে দুইটা জিনিসকে একসাথে করা, এ এবং বি কে আমরা একসাথে করলাম, করে সি উৎপন্ন করলাম, যার মধ্যে এ এর বৈশিষ্ট্য থাকবে, বি এর বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে। যেমন পটেটো এবং টমেটো। ওকে, পটেটো এবং টমেটো দুইটা মিলে আমরা একটা নতুন একটা উদ্ভিদ তৈরি করি, দ্যাট ইজ কল্ড পোমেটো। পটেটো, টমেটো, পমেটো। ওকে, এই পমেটো হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটার মধ্যে ফিউশন করা হয়েছে। কি ফিউশন করা হয়েছে? পটেটো কোষ আর টমেটো কোষের একটা কোষ নিলাম, দিস ইজ নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়াস। এটাকে আমরা মিলন ঘটাবো না, এটাকে আমরা মিলন ঘটাচ্ছি না, আমরা কি মিলন ঘটাচ্ছি, এই যে এই অংশগুলো সাইটোপ্লাজম। সো দুইজনকে যদি আমরা মিলিত করে দেই, তাহলে দেখো এই সাইটোপ্লাজমগুলো মিলিত হয়ে একটা কোষ তৈরি হলো। এইটাকে যদি আমরা চাষ করি, তাহলে আমরা মেটো নামক একটা উদ্ভিদ পাবো। সাইটোপ্লাজমটাকে আমরা মিশ্রিত করলাম। তো প্রশ্ন হলো যে সাইটোপ্লাজম মিশ্রিত করে এই উদ্ভিদটা তৈরি করলাম, এতে লাভ কি হলো? খুব সিম্পল, পটেটোর সাইটোপ্লাজমে যে গুণগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এদের তো ডিএনএ আছে, এই ডিএনএতে কিছু স্পেশালিটি আছে। আবার টমেটোর যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু কিছু ডিএনএতে স্পেশালিটি আছে। তো তার স্পেশাল জিন এবং তার স্পেশাল জিন তুমি যখন একসাথে করবা, নতুন যে উদ্ভিদটা উৎপন্ন হলো, তারা দুইটা উদ্ভিদের স্পেশালিটি পাইলো। এখন তারা কি করতে পারে? বেশি ফলন দিতে পারবে, রোগের বিরুদ্ধে কাজ করতে পারবে, আরও কি ভেরিয়েশন সম্পন্ন হলো, এবং পরিবেশে টিকে থাকতে পারবে।
তো এই সাইটোপ্লাজমের মিলন হওয়ার জন্য এটাকে বলা হয় সোমাটিক হাইব্রিড। কি বলা হয়? সাইটোপ্লাজমের মিলনের জন্য এটাকে বলা সাইব্রিড। কি বলে? সাইব্রিড, নট হাইব্রিড। সাই মানে সাইটোপ্লাজমের মিলন হইলো এখানে, ঠিক আছে? এবং এখানে যে কোষ দুটো আমরা ব্যবহার করেছি, এই কোষ দুটো কিন্তু শুক্রাণু ডিম্বাণু না, এটা হচ্ছে সোমাটিক কোষ, মানে দেহ থেকে একটা কোষ নিয়েছি, সোমাটিক বা দেহ কোষ, সোমাটিক সেল, অ্যান্ড দিস ইজ সোমাটিক বা দেহ কোষ, সোমাটিক সেল। সোমাটিক সেল নিয়ে যখন আমরা তাদেরকে হাইব্রিড বানাবো, সাইটোপ্লাজমের মিলন ঘটাবো, তখন এটাকে আমরা কিন্তু আরেকটা নামে রাখতে পারি, সোমাটিক হাইব্রিড। সোমাটিক হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে এটা মিলিত করলাম। কি মিলিত করলাম? সাইটোপ্লাজম, এই জন্য হাইব্রিড। এটা সোমাটিক সেল, এই জন্য সোমাটিক। সো দিস ইজ সোমাটিক হাইব্রিড অর সাইব্রিড। একটু ঠান্ডা মাথায় বোঝো, তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, মেরিস্টেম কালচার। মেরিস্টেম শব্দ অর্থ ভাজক টিস্যু। একটা উদ্ভিদের ভাজক টিস্যু নিয়ে আমরা কালচার করতেছি, যেটা আমরা টিস্যু কালচারে করি। অল্প সময় অধিক চারা। আমরা একটা উদ্ভিদ থেকে ছোট্ট একটা পর্শন নিলাম, নিয়ে চাষাবাদ করলাম, ক্লোন হইতেছে অল্প সময়ে। কারণ গবেষণাগারে আমরা নিয়ন্ত্রিত পরিবেশে সবকিছু করতেছি নিজেদের চাহিদা মতো। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন। দেখো, এটা উদ্ভিদের পরাগধানী। উদ্ভিদের কি? এটা পরাগধানী। এখানে যে সকল কোষ আছে, এখানে যত কোষ আছে সব হ্যাপ্লয়েড। পরাগধানী থেকে একটা পরাগ রেণু পাইলা তুমি, দিস ইজ এ পরাগ রেণু। এখানে যে কোষ আছে এগুলো কিন্তু হ্যাপ্লয়েড। সো সব কি? হ্যাপ্লয়েড। তো পরাগধানী থেকে তুমি কোষ নাও আর পরাগ রেণু থেকে তুমি কোষ নাও, যে উদ্ভিদটা উৎপন্ন হবে এটার নাম হবে হ্যাপ্লয়েড উদ্ভিদ। কি উদ্ভিদ? ধরো এখান থেকে জবা গাছ জন্ম নিয়েছে, দিস ইজ জবা গাছ, এটি একটি হ্যাপ্লয়েড জবা গাছ। কারণ জবা গাছ কিন্তু ডিপ্লয়েড, কিন্তু তুমি শুধুমাত্র একটা কোষ থেকে, হ্যাপ্লয়েড কোষ থেকে নিয়ে জবা গাছের জন্ম দিয়েছো। সো দিস ইজ হ্যাপ্লয়েড জবা। আর প্রশ্ন হলো কেন এটা করা হয়? এর একটা কারণ আছে। দেখো, তুমি কিন্তু মাঝে মাঝে ভাবো যে এইরকম জেনেটিক্স যারা পড়ছো তারা জানো, হোমোজাইগাস উদ্ভিদ তুমি তৈরি করতে চাও। কি তৈরি করতে চাও? হোমোজাইগাস। তো দেখো, তুমি যদি হ্যাপ্লয়েড নাও, তাহলে ধরো যাক টি আছে এই উদ্ভিদটাতে, আরেকটা এরকম উদ্ভিদ তৈরি করছো, ওটাতেও তাহলে সেম টি থাকবে। এবার ওই উদ্ভিদ আর এই উদ্ভিদের শুক্রাণু ডিম্বাণু যদি মিলন তুমি করো, তাহলে দেখো টি টি পাচ্ছ। কি পাচ্ছ? টি টি। আমি আরেকবার বলছি, উদ্ভিদটা তৈরি করলে এটার ক্ষেত্রে কিন্তু টি থাকবে, কারণ এটা হ্যাপ্লয়েড। টি টি থাকবে না, অনলি টি থাকবে। হ্যাপ্লয়েডে এক সেট থাকে। তুমি এরকম আরেকটা তৈরি করলো, ওরও তাহলে টি থাকবে। ওইটা আর এইটার শুক্রাণু ডিম্বাণুকে যদি তুমি মিলন ঘটাও, তাহলে তুমি টি টি পাবা, এটিটি পাবা। তার মানে তুমি তোমার চাহিদা অনুযায়ী হোমোজাইগাস পাচ্ছ, তুমি তোমার চাহিদা অনুযায়ী জিন পাচ্ছ। এই জন্যই কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনটা খুবই জরুরি। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সজেনিক উদ্ভিদের কথা এবার আমরা ভাবি। ট্রান্সজেনিক উদ্ভিদটা শুধুমাত্র যে টিস্যু কালচার তা না, টিস্যু কালচারের আগে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে হয়। ধরা যাক আমি কি করলাম, ধরা যাক এটা একটা উদ্ভিদ, তার এই যে এটা ডিএনএ, ধরা যাক এটা আর একটা উদ্ভিদ, তার এটা ডিএনএ। তো আমি করলাম কি, এটা আর একটা উদ্ভিদ, তার এটা ডিএনএ, এই পোরশনটা আমি কেটে নিলাম, এই পোরশনটা নিয়ে আমি যে এখানে অ্যাড করে দিলাম, ডান। তাহলে এই উদ্ভিদটা এখন কি হলো? এমন একটা উদ্ভিদ হলো যেখানে দুই ধরনের ডিএনএ আছে, ঠিক কিনা? দুই ধরনের ডিএনএ আছে। এখন তুমি যদি এই কোষটা নাও, এই কোষটা নিয়ে যদি তুমি চাষাবাদ করো, এই কোষটা নিয়ে তুমি যদি ক্লোন করো, তাহলে সবগুলো উদ্ভিদ কি এখন এরকম ডিএনএ ধারণ করবে না? ব্যাপারটা কমপ্লেক্স লাগতেছে, আরো একটু সহজ করে বলি। এই উদ্ভিদের একটা ডিএনএ আছে এরকম লাল, এই উদ্ভিদের একটা কোষ নিছো, ওকে, দিস ইজ সেল, এবং তার কোষটা হচ্ছে ব্ল্যাক। তুমি এইটাকে বাড়াবা, বাট তুমি চাচ্ছ যে এরও যদি একটা পোরশন এখানে থাকতো। এই উদ্ভিদ থেকে একটা কোষ নিছো ব্ল্যাক, এই উদ্ভিদ থেকে তুমি একটা কোষ নিছো, নিয়ে ওই নিছো, এরও কোষ নিছো, ওরও কোষ নিছো, নেওয়ার পর তুমি এক কাজ করলা, এইটা এই কোষের ভেতরে ঢুকিয়ে দিলা। এই কোষটাকে তুমি যদি এখন টিস্যু কালচার করো, তাহলে দেখবা অনেকগুলো কোষ উৎপন্ন হবে, এবং সবগুলোতে কি থাকবে? এরকম হবে না? হ্যাঁ, এখন এখান থেকে তুমি একটা উদ্ভিদ তৈরি করো, সবগুলো এই উদ্ভিদটাই হবে, কিন্তু এর মধ্যে কি থাকবে? এরও একটু জিন থাকবে।
তো তুমি তোমার চাহিদা মতো জিন নিতে পারো, ভালো ভালো তথ্য, ভালো ভালো কাজের জিনগুলো নিতে পারো। সো দ্যাট ইজ কল্ড ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টি। আই এম সরি, বারবার কলম পড়ে যাইতেছে। ভ্রূণ উদ্ধার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, এটা ধরা যাক একটা এ স্পেসিসের জীব, এটা একটা বি স্পেসিসের জীব। তোমরা তো জানো যে মানুষ এবং গরু দুইজনে স্তন্যপায়ী, কিন্তু দুইজনে যদি ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটানো হয় তাহলে কি হবে না, কোনো প্রাণী জন্ম নেবে না, রাইট? আলাদা আলাদা স্পেসিসের সাধারণত প্রাণী জন্ম নেয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জন্ম নেয়। ধরা যাক এ এবং বি দুইজনের শুক্রাণু, দিস ইজ শুক্রাণু, দিস ইজ ডিম্বাণু, তুমি কোনোভাবে মিলিত করলা, করার পর এই যে দেখো একটা সি জীব তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? সি নামক একটা জীব তৈরি হয়েছে। কিন্তু প্রবলেম হলো এই জীবটা এখন কি দশায় আছে বলো তো? ভ্রূণ না, কেবল বাচ্চা, ঠিক কিনা? বাচ্চা। এখন দেখো এই জীবটা কিন্তু ভবিষ্যৎ জীবনে আর প্রজনন করতে পারবে না, কারণ তার এমন একটা শরীর যে শরীরের মধ্যে দুইটা আলাদা আলাদা প্রজাতির জিনিস রয়েছে। তার মানে সে নন ফাংশনাল হয়ে যাবে। বুঝতে পারছো? বেশি থাকা মানে ভালো জিনিস না। তো এই এখন ভ্রূণ দশায় আছে, ছোট বাচ্চা অবস্থা আছে। এখন তুমি যদি এক কাজ করো, তুমি এর নিয়ে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে বা কোনো একটা পরিবেশের মধ্যে তুমি যদি তাকে টিস্যু কালচার করো এখে, তাহলে কিন্তু কি হবে? সিটা অনেকগুলো সি হবে না, অনেকগুলো ভ্রূণ উৎপন্ন হবে না। জাস্ট একটা ভ্রূণকে আমরা ক্লোনিং করলাম, কারণ আমরা জানি ও বাচ্চা দিতে পারবে না। তাহলে এক কাজ করি, ওকেই আমরা লাখ লাখ কোটি কোটি কপি করে ফেলি, বাচ্চা দেওয়ার পর্যায়ে যাওয়ার দরকার নেই। সো দ্যাট ইজ কল্ড ভ্রূণ উদ্ধার। ঠিক আছে, এবার চলে আসি দেহজ ভ্রূণ সৃষ্টি। প্রিয় স্টুডেন্ট, এটা খুব সহজ জিনিস। সোমাটিক একটা সেল নেব, মানে দেহ একটা কোষ নেব, দেহের কোষ, নট শুক্রাণু ডিম্বাণু। দেহের একটা কোষ নিলাম, নিয়ে এইটাকে আমরা কি করলাম? একটা ভ্রূণ তৈরি করলাম। পরবর্তীতে এইটা একটা উদ্ভিদ তৈরি করবে। দেহের একটা ভ্রূণ কোষ নিলাম, সোমাটিক কোষ, সেই সোমাটিক কোষটাকে আমরা কালচার করলাম, কালচার করার পর ভবিষ্যতে সেটা উদ্ভিদে জন্ম দিবে। সো এই প্রসেসটার নামই হচ্ছে সোমাটিক এমব্রায়োজেনেসিস। সোমাটিক সেল বা দেহ কোষ থেকে একটা আমরা ভ্রূণ সৃষ্টি করেছি, যেটা ভবিষ্যতে আর একটা বড় উদ্ভিদ তৈরি করবে। এই যে এই জায়গাটার নামই হচ্ছে, এটার নাম হচ্ছে দেহকোষ, এটার নাম হচ্ছে ভ্রূণ। ঠিক আছে, দেহকোষ থেকে ভ্রূণ সৃষ্টি করলাম আমরা। সো এটার নাম হচ্ছে সোমাটিক এমব্রায়োজেনেসিস। প্রিয় স্টুডেন্ট, এখানে শুধু এই টার্মগুলো দেখবা, আর কি কি দেখবো দেখো, এই হ্যাপ্লয়েড কিছু জীবের নাম দেওয়া আছে। ওকে, গুয়ান, জিনগুয়া, কোনটা ধান কোনটা গম তোমরা একটু দেখে নেবা, এইটা একটু দেখবা। 2 নম্বর হচ্ছে এই যে হাইব্রিডটা, পমেটোর কথা একটু দেখবা। আশা করছি তোমাদের এখানে শতভাগের কাছাকাছি হয়ে যাবে। ওকে, চিন্তার কিছু নাই। আল্লাহ হাফিজ।